বিশ্বের সকল সংগ্রামী নারীকে অভিনন্দন জানিয়ে বিশ্বের সকল নারীকে আমাদের সশ্রদ্ধ সালাম জানিয়ে শুরু করছি এবছরের রাঁধুনী কীর্তিমতী সম্মাননা 2009-এর আসর। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার নারীকে তার প্রাপ্য সম্মান দেওয়ার জন্য সবসময় রেখেছে অগ্রগামী ভূমিকা। স্কয়ার কনজিউমার প্রোডাক্টসের জনপ্রিয় ব্র্যান্ড রাঁধুনী প্রতি বছরই নারী দিবস উদযাপন করে আসছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত রাঁধুনী কীর্তিমতী সম্মাননা 2009 অনুষ্ঠানটির প্রধান উদ্দেশ্যই হচ্ছে এখানে আপনারা যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা সবাই মিলে সংগ্রামী এবং আপোষহীন সকল সফল নারীকে অভিবাদন জানাবো। আমি অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রণ জানাবো শুভেচ্ছা বক্তব্যের জন্য স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরীকে। শুভ অপরাহ্ন। রাঁধুনী কীর্তিমতী সম্মাননা 2009-এর এই অনুষ্ঠানে আমি স্কয়ার কনজিউমারের পক্ষ থেকে এবং সেই সাথে স্কয়ার গ্রুপের আমার প্রতিটি সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যাদেরকে সম্মাননা জানাবো বা গত 3 বছরে জানিয়েছি, যারা এই গণমাধ্যমের সাথে জড়িত, মিনিং আমার সাংবাদিক ভাই ও বোনেরা, যারা সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের কাছে থাকে, সাধারণ মানুষের সুখ দুঃখ বেদনা অনুভব করতে পারে, তাদের মধ্যে থেকেই আমরা কয়েকজনকে বেছে নিয়েছি প্রতিবারই এই 3 জন যাদেরকে আমরা সম্মাননা প্রদান করব তাদেরকে খুঁজে বের করার এবং সর্বশেষে 3 জন জাজ তারা ফাইনালি এই সিদ্ধান্ত দিয়েছেন যে এবার তারা কারা পাচ্ছেন। আমরা জানি এটা নারী দিবসের 100 বছর, অনেক সময় পার হয়ে এসছে। সেই তুলনায় বাংলাদেশে আমরা আশানুরূপ হয়তো এগুতে পারিনি, তারপরেও আমরা দেখতে পাই অনেক সফল নারী আমাদের বাংলাদেশে রয়েছেন এবং তারা প্রতিনিয়ত উৎসাহ যোগাচ্ছেন। তারা ব্যবসায় আছেন, তারা বিভিন্ন প্রফেশনে, আপনি ইঞ্জিনিয়ার বলেন, পাইলট বলেন, ডক্টর বলেন, লয়ার বলেন, এন্টারপ্রেনিউর বলেন, প্রতিটি ক্ষেত্রেই আছে এবং প্রতিটি ক্ষেত্রেই তারা খুব সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে এবং অন্য নারীদের জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। আমি তাদেরকেও আজকের এই অনুষ্ঠান থেকে অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। আজকে এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করার জন্যে আমাদের মাঝে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুনা লায়লা আছেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ এন্টারপ্রেনিউর, দেশ গার্মেন্টসের কর্ণধার মিসেস রোকেয়া কাদের আছেন, তারাও আমাদের নারীদের জন্য পথ প্রদর্শক। আর আরেকজন বিশিষ্ট ব্যক্তি আমাদের মাঝে আছেন, আমাদের খালাম্মা, ওনার নিজ নামে খ্যাত রাবেয়া খাতুন, আমাদের ফরিদুর রেজা সাগরের আম্মা। আমি তাদের এই উপস্থিতির জন্য আমাদের স্কয়ার কনজিউমারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মিডিয়া পার্টনার বললে একটু খুব ছোট করে বলা হবে, কারণ চ্যানেল আয়ের সাথে আমাদের সম্পর্ক অনেক লম্বা এবং অনেক গভীর। ফরিদুর রেজা সাগর ইজ লাইক মাই ব্রাদার। তো তার এই সহযোগিতার জন্য এবং সবসময় তিনি আমাদের সাথে থাকেন এবং এবারও আছেন এবং তার সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না। তো তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সঙ্গে থাকার জন্য। স্কয়ার পরিবারে 4000-এর ঊর্ধ্বে আমাদের মহিলা সহকর্মী আছেন, পরিবারের সদস্য। আমরা তাদেরকে নিয়ে যথেষ্ট গর্ববোধ করি। আমি আশা করব যে আগামীতেও শুধু সাংবাদিক ভাই ও বোনেরা না, আপনারা যারা এন্টারপ্রেনিউর আছেন সবাই আমাদের সাথে থাকবেন এবং নারীর অগ্রযাত্রায় আমরা যেন তাদের সবসময় সাথে থাকি, এই কামনা করে সবার সুন্দর মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ।
ধন্যবাদ জনাব অঞ্জন চৌধুরী। রাধুনী কীর্তিমতী সম্মাননা আয়োজনের প্রতিবারের সঙ্গী চ্যানেল আই মঞ্চে, তাই এবার আমি আমন্ত্রণ জানাবো ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগরকে কিছু বলবার জন্য। একটু আগে অঞ্জন জ্যোতি সাহেব বলে গেছেন, আমার বড় ভাই বলে গেছেন যে 100 বছরে নারীদের যে অনেক কিছু হয়েছে তার সব কিছুর সাথে আমরা যুক্ত থাকতে পারিনি। আসলে 100 বছর কারো পক্ষে যুক্ত থাকা সম্ভবও না, কিন্তু বাংলাদেশে আমি স্কয়ারকে, রাধুনীকে, অঞ্জন চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে এটা 4র্থবারের মতো অনুষ্ঠান হচ্ছে এবং 4 বছর আগে আপনারা মনে করে দেখেন আন্তর্জাতিক নারী দিবস কিন্তু এইভাবে এত আড়ম্বরপূর্ণভাবে, এত সম্মানের সঙ্গে, এত বড় করে পালন করা হতো না। রাধুনী কিন্তু প্রথম শুরু করে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সম্মান দেয়া, এবং আমরা যে কথাটা বলতে চাচ্ছি কীর্তিমতী নারী, নারীকে সেই সম্মানটা দেয়া 4 বছর আগে রাধুনী যে শুরু করেছিল, সেজন্য আজকে এখানে যারা রয়েছেন তারা কি একটা হাততালি দেবেন? এই হাততালিটা অঞ্জন চৌধুরী, তার দল এবং সবার প্রাপ্য। কারণ নারীকে যদি আমরা সম্মান না করতে পারি, স্বীকৃতি না দিতে পারি, তাহলে আমরা কিন্তু সমাজের, বাংলাদেশের 50% মানুষকে অস্বীকার করব, পৃথিবীর 51% মানুষকে অস্বীকার করব। শুধু স্বীকৃতি না, রাধুনী যেটা করেছে কীর্তিমতী নারী, আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে, বাংলাদেশ গ্রামের দেশ, বাংলাদেশ শুধু শহরের দেশ, জায়গা নয়, গ্রাম, 80% মানুষ গ্রামে থাকে, সেখান থেকে তারা খুঁজে নিয়ে এসছে। অবশ্যই সাথে চ্যানেল আই একটু থাকে যে কারা সত্যি সত্যি কীর্তনী, এবং গত কয়েক বছর ধরে সেভাবেই আমরা রাধুনী তাদেরকে সম্মানিত করে আসছেন, এবং আজকেও সেই রকম 3 জন কীর্তিময়ী নারীকে সম্মানিত করা হবে একটু পরেই। তখন এখন যে হাততালিটা হলো তার চেয়ে অনেক জোরে হাততালি আমরা পাবো, এইটুক তো আশা করতেই পারি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফরিদুর রেজা সাগর। আমাদের এই সম্মাননা প্রদান আয়োজনে আমরা 2 জন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে আমাদের সাথে থাকবার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এবার আমরা সুযোগ নেব তাদের কাছ থেকেও কিছু শুনে নেবার জন্য। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট নারী উদ্যোক্তা রোকেয়া কাদের খানকে। আজকে এই শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ করে যেই নারীকে মনে করছি, স্মরণ করছি, যিনি এই দিবসের সূত্রপাত করেছিলেন। ক্লারা জ্যাটকিন প্রথম কোপেনহেগেনের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উনি বলেছিলেন যে এই আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ যেন সারা বিশ্বে একই দিনে উদযাপন করা হোক, এবং সেই থেকেই কিন্তু এর শুরু। তারও আগে প্রথম যখন নারীকে অধিকার দেওয়ার কথা প্রশ্ন ওঠে, তখন ব্রিটিশ এমপি জন স্টুয়ার্ট মিল প্রথম তিনি ফিল করলেন যে নারীকে বাদ দিয়ে আসলেই এগিয়ে যাওয়া সম্ভব নয়, উন্নতির প্রশ্নই ওঠে না। তখন তিনি প্রথম যে নারীকে অধিকার দেওয়া হোক, কিভাবে সেই অধিকারটা হবে, তাকে ভোটাধিকার অধিকার দেওয়া হোক, এবং সেই থেকেই কিন্তু উনি এই প্রথম প্রস্তাবটা রেখেছিলেন। সেই জন্য তাদের কথা মনে করে আমি আজকে স্কয়ারের এই ধরনের একটি অনুষ্ঠান আরম্ভ করার জন্য, এবং এটা ওদের 4র্থ বছর, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রোকেয়া কাদের। এবং আমরা আরও কিছু শুনতে চাইব বাংলাদেশের একজন কিংবদন্তি শিল্পী, আমাদের সবার প্রিয় রুনা লায়লা, তার কাছ থেকে। আমি বাংলাদেশের একজন নারী হয়ে যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে করার চেষ্টা করেছি দেশের নাম তুলে ধরার জন্যে, এবং আজীবন করে যাব। এই সাথে আমি বলবো যে আমাদের বাংলাদেশের নারীরা এখন অনেক ক্ষেত্রে এগিয়ে এসছেন, আরও এগিয়ে যাবেন আমি আশা করছি। আর এরকম সুযোগ পেলে অবশ্যই তারা এগিয়ে যাবেন। তবুও আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে এখনও অনেক কমতি রয়েছে। এখনও গ্রামে গঞ্জে, এমনকি কিছু কিছু শহরেও নারীরা নির্যাতিত হচ্ছেন, অ্যাসিডে পড়ছেন, বিভিন্ন রকমের অত্যাচার তাদের উপরে চালানো হচ্ছে। এগুলো আমরা নারীরাও আমরা কিছুটা আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা নিশ্চয়ই এটাকেও আমরা শেষ করতে পারবো। সবাই মিলেই আসলে এই প্রচেষ্টাটা আমাদের করা দরকার, এবং এই উদ্যোগ নেওয়ার জন্য আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, চ্যানেল আই এবং স্কয়ার কনজিউমার প্রোডাক্টসকে, বিশেষ করে
অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের নারীকে। অনেক ধন্যবাদ। চলে যাওয়া যাক নিয়মিত আয়োজনে। আপসহীন সফল কর্মময় জীবনের জন্য 3 জন পাচ্ছেন রাঁধুনি কীর্তিমতী সম্মাননা 2009 এবং তাদের সম্পর্কে আমরা আরও কিছু জানবো ভিডিও চিত্রের মাধ্যমে। তবে তার আগে কীর্তিমতীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো স্কয়ার কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগরকে মঞ্চে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এত রাতে এই লেডি এখানে কেন? একজন সুমির কথা। সিলেটের সফল ফটো সাংবাদিক সুমি। ক্যামেরা হাতে ছুটে চলা সিলেটের সুমির কথা। ক্যামেরা হাতে সুমির পদযাত্রা সহ এরকম অসংখ্যবার যিনি বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকায় শিরোনাম হয়ে উঠে এসেছেন, তিনি বিলকিস আক্তার সুমি। সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কাজ করছেন দৈনিক সবুজ সিলেটে এবং সিলেট বাংলার চোখ .com-এ। বিলকিস আক্তার সুমি একাধারে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে কাজ করে চলেছেন সমান তালে। যিনি প্রথা ভেঙে প্রতিবেশীর কটু কথাকে অগ্রাহ্য করে হাতে ক্যামেরা নিয়ে ছুটে গেছেন উত্তাল রাজপথে, তুলে এনেছেন দাঙ্গা হাঙ্গামা সহ বিভিন্ন অপরাধের চিত্র। একই সঙ্গে ভিডিও ক্যামেরা ও স্টিল ক্যামেরা নিয়ে যেখানেই সংঘর্ষ সেখানেই তিনি ছুটে গেছেন। তারই তোলা ছবি দিয়ে বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকার শিরোনাম হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়েছেন আহত, আবার প্রতিপক্ষের হুমকি সন্ত্রাসীদের আক্রমণের মুখেও পড়েছেন। তবুও থেমে যাননি এই অকুতভয় সাংবাদিক। তিনি তার সহকর্মীদের কাছেও প্রিয় এবং শ্রদ্ধার একটি নাম। সুমিকে আমরা কখনো মহিলা সাংবাদিক হিসাবে চিন্তা করি নাই, আমরা চিন্তা করেছি আমাদের সহকর্মী হিসাবে। একটি এই যে সিলেট অঞ্চলে ক্লাব পাড়ায় একবার একটা ঘটনা হয়েছিল, একটি ক্লাবে তালাবদ্ধ করে এখানে জুয়া টুয়া খেলা হতো, বিভিন্ন সমস্যা হতো। তখন সুমি দেয়াল বেয়ে চালের উপরে উঠে চালের ফাঁক দিয়ে এই ছবিটা তুলে আনার পরে এটা পত্রিকায় প্রকাশিত হয়। পরের দিন প্রশাসন এই লোকদেরকে গ্রেফতার করে স্থানীয়ভাবে এই ছবির জন্য একটি অর্গানাইজেশন সুমিকে পুরস্কৃত করে। এই ধরনের অনেক সাহসী ছবি সুমির আছে। এই যে একজন মহিলা হয়ে সে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, বিশেষ করে ফটো সাংবাদিকতায়, এটা একটা সুমির দৃষ্টান্ত। সুমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে পাড়ি দিতে হয়েছে অনেক প্রতিকূল পরিবেশ। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিলকিস আক্তার সুমি 1995 সালে এসএসসি এবং 1997 সালে এইচএসসি পাশ করেন। সুমি তার নিজের লেখাপড়ার খরচ নিজেই টিউশনির মাধ্যমে বহন করতেন। 7 মেয়ে আর 3 ছেলে নিয়ে বিধবা মায়ের বিশাল সংসারে বিলকিস আক্তার সুমি নবম। এইচএসসি পাশ করার পর তিনি আর লেখাপড়া করতে পারেননি, কিন্তু তিনি মেধা, সাহস আর যোগ্যতা দিয়ে প্রমাণ করেছেন তিনি কীর্তিমতী। পেশাগত দায়িত্ব পালনে কখনো তার মুখে না শব্দটি আমি শুনিনি। সিলেটে যখন শেখ আব্দুর রহমান ধরা পড়েন, হঠাৎ আমার মনে হলো রাত প্রায় 2টোর দিকে যে না, সুমিকে এখানে নিয়ে আসা দরকার। আমি ফোন করলাম সুমিকে। অল্প সময়ের মধ্যেই সুমি ছুটে গেল সেই ঘটনাস্থলে। সুমি অসীম সাহসিকতার সাথে এগিয়ে চলেছে। প্রথমে চিন্তা হয়েছিল যে সিলেটের মতন এলাকায় ক্যামেরা হাতে নিয়ে মেয়েরা কাজ করতে পারবে কিনা। আমি সেই ধারণা ভেঙে দিয়েছি। আমার কোনো বাধা আসতেছে না। আমার শাশুড়ি সবাই আমাকে, আমার শ্বশুরবাড়ি থেকে বেশি অনুপ্রেরণা আমি পাচ্ছি, যেহেতু আমি 2 ধরনের কাজ করি, একটা প্রিন্ট, একটা ইলেকট্রনিক মিডিয়া। জানি না আমি যে বড় হয়তো ক্যামেরাম্যান হতে পারবো না, তবে চেষ্টা করব যে আমি যদি বড় কোনো প্রশিক্ষণ পাই বা বড় ক্যামেরা চালানোর সুযোগ আমার আসে কখনো। আমার একটা আশা ছিল যে সিলেটে বা একটা বড় একটা নারী সাংবাদিক একটা ফোরাম করার জন্য, যে মেয়েরা কাজ করার সুযোগ পাবে। আমি প্রথম থেকে একটা ক্যামেরায় কাজ করতেছি, আজ 8-9 বছর হচ্ছে। এই ক্যামেরা দিয়ে আমি অনেকগুলা ছবি তুলতেছি। যখন দেখলাম সাংবাদিকতা যে আমি নিজের থেকেই ঝুঁকি নিয়ে নিয়েছি, তাই আমি ওইটাকেই নিয়ে যত জীবন মরার আগ পর্যন্ত এটা করতে চাই। 1979 সালের 20 ডিসেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেন। স্বামী ওয়াইএস খসরু এবং এক কন্যা সন্তান অর্পিতা অমিকে নিয়ে তার ছোট্ট সংসার। আপোষহীন, অকুতভয়, আত্মপ্রত্যয়ী এই সাংবাদিক বিলকিস আক্তার সুমিকে
রাধুনী কীর্তিমতী 2009 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমাকে এ সম্মান দেওয়ায় আমি আনন্দিত। এজন্য রাধুনী ও চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি রাধুনী চ্যানেল আই সারা দেশের নারীদের সমাজের জাগরণে এ ধারা অব্যাহত রাখবে। তাই সবাইকে ধন্যবাদ, স্কয়ারকে ধন্যবাদ, রাধুনীকেও ধন্যবাদ। আজ তিনি ছোট বড় সকলের শ্রদ্ধার মানুষ। 1946 সালের দাঙ্গায় নোয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে সেবার হাত বাড়িয়ে দেন মহাত্মা গান্ধী। শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরী সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারের একটি মেয়ে হয়েও মহাত্মা গান্ধী সহ তার সহকর্মীদের সেবাদান দেখে সেই শিশু বয়সেই আগ্রহী হয়ে ওঠেন মানব সেবার প্রতি। ঝর্ণাধারা চৌধুরী 1954 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার জয়াগে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম ট্রাস্টের সঙ্গে মানবতার সেবার লক্ষ্যে যুক্ত হন। 1938 সালের 15 অক্টোবর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন মানবতাবাদী ও সমাজ সেবায় নিবেদিত প্রাণ এই মহীয়সী শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরী। অনাথ শিশুদের জীবন গঠনে তিনি মূল্যবান ভূমিকা পালন করে চলেছেন। তাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী হতে হয়। তিনি তাদের শিখিয়েছেন জীবনে পরাজিত হতে নেই। শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরী মানবতার সেবায় বলিয়ান হয়ে 1960 সালে চট্টগ্রামের প্রবর্তক সংঘের শিক্ষিকা ও অনাথালয়ের তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দেন। আমরা 80-র দশক থেকে আবার এখানে উন্নয়নের কাজ, নারী উন্নয়নের কাজ, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নারী জাগরণের কাজ আমরা করে যাচ্ছি। সেখানে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, এখন প্রায় 70,000 মহিলার সাথে আমি সম্পৃক্ত। এরা বৃহত্তর নোয়াখালী, শুধু এলাকা না, বৃহত্তর নোয়াখালী মিলে আমরা করছি। ইতিমধ্যে আমরা গান্ধীজির আদর্শ অনুযায়ী যেই কাজগুলো করছি সেটা হলো বিশুদ্ধ পানীয়, ওয়াটার সিল ল্যাট্রিন, প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা জাগরণ, শিশু বিদ্যালয়ে কেন পাঠাবে, মারা কেন লেখাপড়া শিখবে, এই জিনিসগুলো জাগরণ করা এবং গর্ভবতী মায়েদের ইনজেকশন দেওয়া, সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের এখানকার মেয়েরা এখন অনেক জেগেছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে প্রবর্তক সংঘের প্রায় 500 জন শিশুকে আগরতলায় নিয়ে তাদের জীবন বাঁচান এবং সেখানে সক্রিয়ভাবে আশ্রয় শিবিরে ত্রাণ কাজে অংশগ্রহণ করেন। গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি মহিলাদের স্বাবলম্বী করার জন্য অম্বিকা তাঁত ও কুটির শিল্প প্রতিষ্ঠা করেন, যেখানে শত শত মহিলা তাদের নিপুণ হাতে বুনে চলেছেন তাঁত বস্ত্র এবং নিজেদের গড়ে তুলছেন স্বাবলম্বী হিসেবে। অনাথ ও অসহায় শিশুদের জন্য পরিচালনা করছেন গান্ধী মেমোরিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখান থেকে হতদরিদ্র ও অনাথ শিশুরা শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। মানবতার সেবায় নিবেদিত হয়ে জীবনের সুখ বিসর্জন দিয়ে থেকে গেলেন চিরকুমারী এই মহীয়সী। তার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে নারী উদ্যোক্তা হিসেবে 2002 সালে লাভ করেন অনন্যা পুরস্কার। সমাজ সেবায় নিউ ইয়র্কের ওয়েস্টবেরি ইউনিভার্সিটি থেকে শান্তি পুরস্কার, সম্প্রীতি ও অহিংসা প্রসারে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি পুরস্কার সহ নোয়াখালী জেলা প্রশাসন থেকে 2007 সালে সাদা মনের মানুষ হিসেবেও হয়েছেন সম্মানিত। এছাড়াও পেয়েছেন শ্রী চৈতন্য পদক 2010 সহ আরও অনেক পুরস্কার। সমাজের এই গুণী মহীয়সী নারীকে আমরা রাধুনী কীর্তিমতী 2009 প্রদান করতে পেরে ভীষণ আনন্দিত।
আপনাদেরকে, আপনারা যারা উদ্যোগ নিয়েছেন সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের নারী সমাজের জন্য, যারা আপনারা নারী সমাজকে স্বীকৃতি দেওয়ার জন্য, তাদের উৎসাহ দেওয়ার জন্য, তাদের প্রেরণা যোগানোর জন্য, বিশেষ করে তারা যে মানুষ, নারীকে মূল্যবোধ দেওয়ার জন্য আপনারা যে প্রয়াস নিয়েছেন, সেজন্য নারী সমাজের প্রত্যন্ত লাঞ্ছিত নারী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। চরম দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগ জয় করে একটি সম্ভাবনাময় সমৃদ্ধ সংসার গড়ে তোলার এক নিপুণ কারিগরের নাম রাশিদা বেগম। রাতারাতি তার এই সাফল্য আসেনি, তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। সেই ৮০-র দশকে শুরু। রাশিদা বেগম দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, আর এই লক্ষ্য অর্জনে তাকে বারবার চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। নিজের মুখে সে কথাগুলো বললেন রাশিদা বেগম। স্বামী দিন মজুরি কিষেন দিত মাঠে মাঠে, ওই দেখে আমার অপছন্দ হইলো। আমি দিন মজুরি কিষেন দিয়ে 15 টাকা করে পাই, আমরা কয় টাকা আয় করবে আর কয় টাকা আমাকে বাচ্চা কাচ্চা খাবে। তবে টাকা পাবো কোন জায়গায়? টাকা তো মনে করেন আমাদের টাকা নাই। সমাজসেবা শুনলাম যে টাকা দিতেছে সমাজসেবা অফিসে, তাই বললাম যে তাই যান চলেন দেখি যাইয়ে আমরা 2000 টাকা কিংবা 1000 টাকা যদি দেয়, ওইটা দিয়ে আমরা হলুদের ব্যবসা করলে পরে ওই দিকে কিষেন দিলেন অর্ধেক বেলা, আর ওদিকে একটা ব্যবসা করলে পরে তারপরে তো 2 পয়সা যদি আসে তাহলে এই বাচ্চা কাচ্চা নিয়ে খাইয়ে বাঁচতে পারবো। তারপর এরকম ব্যবসা করতে করতে তারপরে আমি একটু জমি কিনলাম 7%। তারপরে এই যে নার্সারি আমরা শুরু করলাম। যে বছর প্রথম করলাম সেই বছরই বৃষ্টি ফ্লাডে মার খেলাম। মার খাওয়ার পরে আমরা আবার স্বামী কয় যে এই করে মার খাবো, আবার ধরে রাখবো, তাই করলাম আরও বেশি আনেন দেখি আর কটা করি, তখন মার নাও খেতে পারি। তারপরে আবারও আনলাম, আবারও আইনে যে আবারও করি, তারপরে করলাম আবার সেইভাবে করলাম, করে এই যে আগলাম, এই যে বাচ্চা কাচ্চা একটু মানুষ করলাম, ওদের কন্যা কটা কাপড় দিলাম, ভাত তো পেটে আগে দিতেই পারতাম না। আবার 2004 সালের বন্যায় আবার